রাজধানীর মহাখালী এলাকার ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের লাগাতার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রবিবার ১৭ই আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার পর রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রওনা দেয়। জ্যামে প্রায় আধা ঘন্টা বসে থাকার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ইউনিভার্সাল হাসপাতালের পাশে ইউরেকা পেট্রোল পাম্প নামে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, প্রথমে ৩টি ও পরে ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ২০২৪ 5ই আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই অস্ত্র গোলাবারুদের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ডিএস টিম সমূহ তারা ডিউটি করবে। ধরনের অস্ত্র কূপ দেওয়ার আগেই বের করা মাত্র গুলি হবে, হয় মাথায় করবে অথবা বুকে করবে অথবা পেটে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেওয়া গোপন তথ্য ফাঁস করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। অমি দাস নামে এই কনস্টেবলকে রবিবার রাতে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। অমি দাস পুলিশের টেলিকম ইউনিটের একজন কনস্টেবল এবং প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। গত ১২ই আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে সকল পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের দেখা মাত্রই গুলি করার মৌখিক নির্দেশ দেন। কমিশনারের এই বার্তা একজন পুলিশ কর্মকর্তা ওয়াকিটকি সহ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতে শীর্ষ পুলিশ কর্মকর্তারা অস্বস্তিতে পড়েন এবং বিষয়টি তদন্তের জন্য একাধিক দল গঠন করা হয়। তদন্ত শেষে অমি দাসকে শনাক্ত করা হয়। কমিশনার তার নির্দেশনায় বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবির টিম সহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র এবং লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, ডিবি পার্টি, চেকপোস্ট পার্টি বের হবে না। তিনি আরও বলেন যে শুধুমাত্র রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে একজন এসআই গুরুতর আহত হয়েছেন। আরেকদিন আরো বড় দুর্ঘটনা ঘটবে। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি সূত্রে জানা গেছে, ডিবি ওয়ারি বিভাগের একটি দল গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গত বছরের ৩০শে আগস্ট একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল, যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। ওই হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে। এই মামলার আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই মামলার ২৫ জন আসামির মধ্যে ১১ নম্বরে রয়েছেন তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বরে তার বাবা নাসির উদ্দিন সাথী। এছাড়া অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চিকিৎসকদের সম্পর্কে দেওয়া তার সাম্প্রতিক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার প্রসঙ্গে শিরোনামে তিনি এই স্ট্যাটাস দেন। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন যে তিনি একটি অনুষ্ঠানে চিকিৎসকদের সম্পর্কে কিছু কথা বলেছিলেন। প্রথমে তিনি একজন রোগী হিসেবে তার ভালো অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার কথা তুলে ধরেন। তিনি বলেন যে তার বক্তব্য সব চিকিৎসকদের জন্য প্রযোজ্য নয়। তিনি বলেন, আমি একজন রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা উল্লেখ করেছি। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনার কথা তুলে ধরেন। তিনি বলেন যে তার বক্তব্য সব চিকিৎসকদের জন্য প্রযোজ্য নয়। তিনি
বরং এটি একটি নির্দিষ্ট শ্রেণীর চিকিৎসকদের বিরুদ্ধে করা অভিযোগ। তিনি আরও উল্লেখ করেন, কিছু সংবাদপত্র তার সম্পূর্ণ বক্তব্য প্রকাশ না করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ফলে এমন মনে হতে পারে যে তিনি ঢালাওভাবে সব চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি পরীক্ষা নিরীক্ষা করানো বা ঔষধ কোম্পানির সঙ্গে যোগসাজশের মতো অভিযোগ করেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে জানান যে তার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে নয়। আসিফ নজরুল বলেন, তার বক্তব্য যেভাবে কিছু পত্রিকা ছাপা হয়েছে তাতে এটি অনেক সৎ ও ত্যাগী চিকিৎসকদের জন্য গভীর মনোবেদনার কারণ হতে পারে। এমন চিকিৎসক ভাই বোনদের কাছে তিনি তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সবশেষে তিনি কিছু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানান। যারা আগ্রহী তাদের নিয়ে একটা প্যানেল করতে এই জায়গা থেকে আজকে আমাদের সম্পর্কের প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম। আজকে আমরা এখানে সবাই আমরা তুলি। আর আমাদের প্যানেলের যে এনটায়ার ডেসক্রিপশন, প্যানেলের নাম থেকে শুরু করে কারা কোন পদে থাকবে সেই বিবরণগুলো আমরা আগামীকালকে প্যানেল যখন আমরা মনোনয়ন জমা দিব এর পরবর্তীতে একটি প্যানেল পরিচিতির মাধ্যমে আমরা সকলের কাছে জানিয়ে দিই। এখন পর্যন্ত আমরা সাংবাদিক প্রতিনিধিদের কাছে আমাদের যে প্যানেলের বিষয়টি ডিসকাস করছিলাম। আগামীকালকে আমাদের একটি ব্রিফিংয়ের মধ্যে দিয়ে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা যদি একটু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে কোনো জাতীয় নেতা নেত্রী প্রতিষ্ঠা করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমাদের আমরা আসলে চাই। এখন সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন পদে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, বিশেষ করে যোগ্যতা এবং অভিজ্ঞতা নামের কারণে না বা পরিস্থিতির কারণে না, যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, যেসব শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সমস্ত প্যানেল একটি সাজিয়েছি এবং আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলের যে পূর্ণাঙ্গ বিবরণী সেটা আমরা আপনাদের সামনে একটি আগামীকালকে বিকাল ৩টা পর্যন্ত ফর্মটি জমা দেওয়ার সময়ে নির্ধারণ করা হয়েছে। বিকাল ৩টার পরবর্তীতে আমরা করবো এগুলোর মধ্যে দিয়ে আমাদের প্যানেল আপনাদের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের করে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি, সেই অনুভূতির নাম আমাদের জাতি। সেই ছাত্রদলকে ধারণ করে ক্যাম্পাসে ভর্তি হয়েছে 2016 সাল থেকে 2016 সাল থেকে এখন পর্যন্ত সকল প্রকার প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে অতিক্রম করে আজকের এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি। আমি শুরুতেই স্মরণ করছি 24-এর গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের, কারণ তাদের রক্ত এবং যারা আহত হয়েছে তাদেরকেও স্মরণ করছি। তাদের এই বন্ধুত্বকরণের মধ্যে আজকে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেড়েছে, আজকে সেটার শেষ দিন। আমি আমার মনোনয়ন পত্র গ্রহণ করেছি। আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়ন পত্র নিয়েছি। এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যারা তারেক রহমানের নির্দেশে
খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন। আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রুশাল মোমেন্টকে আমরা লিড করেছি। আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি, রাষ্ট্রের ক্রুশাল মোমেন্টকে লিড করেছি। ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মোমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সুতরাং আপাতত বলতে পারছি না আমি কোন পদে লড়াই। আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু আমরা ঘোষণা করিনি, আমার সংগঠন ঘোষণা করেনি। আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেকের মতো করে আপনারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন। আপনারা ফর্ম তোলার পরে সে অনুযায়ী আমরা মনোনয়ন প্রদান করবো। সুতরাং এখানে তো বিভক্তি করার প্রশ্নই আসলে আমরা যে সময়টাতে ছাত্র রাজনীতিতে এসেছি সে সময় কিছু পাওয়ার ছিল না, সেটা কিন্তু আপনারাও জানেন। আমরা রাজনীতিতে কেন এসেছিলাম? রাজনীতিতে এসেছিলাম আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে সেটার এগেইনস্টে একটি সুষ্ঠু নতুন রাজনৈতিক বিনির্মাণের উদ্দেশ্যে আমরা টানা লড়াই সংগ্রাম করে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকদিকে সোহরাওয়ার্দী উদ্যান, সবচেয়ে ভালো জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গা। সুতরাং একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, গবেষণা, রেজাল্ট, সহশিক্ষা, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদের ছাত্র আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার পায়তারা করছে, যারা এদেশের মানুষের নাগরিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে এবং যারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই এখনো সংগ্রামরত। আমরা এই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংগ্রামের মধ্যে অব্যাহত আছি। এই পর্যায়ে, এই বাস্তবতায়, এই নির্বাচনে আমরা বিভিন্ন সংগঠন এবং সংগঠনের বাইরেরও যে গণতান্ত্রিক শক্তি, যারা লড়াইয়ের শক্তি, তাদের সম্মিলিত একটা ঐক্যবদ্ধ প্যানেল তৈরির প্রচেষ্টায় লিপ্ত ছিলাম এবং আজকে সর্বশেষ অবস্থায় তার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আমরা আজকে যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি এই গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধরনের জাতিসত্তার মানুষজন এই প্যানেলে অন্তর্ভুক্ত আছে। আমরা এই প্যানেল সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। আমাদের এই প্যানেলে অন্তত 11 জন নারী সদস্য আছেন। ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। অন্যান্য সন্ত্রাসীরাও এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা স্পষ্ট বলতে চাই, কোন নিপীড়ককে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নিপীড়কদের বহিষ্কার করে নিশ্চিত করতে হবে যেন তাদের প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেলেও প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো নীল দলের শিক্ষকেরা অধিষ্ঠিত হয়ে আছেন। ডাকসু নির্বাচনে হল কেন্দ্রিক প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অথচ আমরা দেখতে পাচ্ছি একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষকরা আছেন যারা গত বছর 3রা আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করে মিছিল মিছিল করেছেন। এদের মধ্যে 21 হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইশতিয়াক এম সৈয়দ ও জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিন খানের নাম উল্লেখযোগ্য। আমরা বারংবার এই শিক্ষকদের পদচ্যুত করার দাবি করলেও প্রশাসন কর্ণপাত করেনি। নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যক্তিরা যে অন্তর্ঘাতমূলক অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন না। গণহত্যাকারীদেরকে একইভাবে ঘৃণা করি এবং সব রকম অন্যায়ের বিরুদ্ধে একইভাবে আমরা প্রতিবাদ জানাই। ডাকসু মনোনয়ন ফর্ম গ্রহণের শেষ দিন, সেই উপলক্ষে আজকে আমরা আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেলে ফর্ম নিয়েছি। আমি খায়রুল হাসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্যানেল হচ্ছে সেই প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমাদের সাথে আমাদের বাকি পূর্ণাঙ্গ প্যানেলের শিক্ষার্থীরা আছেন। আজকে আমরা দেখছি একটি অত্যন্ত চমৎকার পরিবেশ, সকল শিক্ষার্থীরা উৎসব মুখের একটি পরিবেশের মধ্যে তাদের সবার মনোনয়ন ফর্ম নিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমরা কিছু আশঙ্কার জায়গাও দেখছি। বিশেষ করে আমরা এটা বিশ্বাস করতে চাই
যে এতদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে ডাকসু নির্বাচনের কমিশনার যারা আছেন, যারা প্রশাসনে যারা আছেন, তারা যেন অবশ্যই নিরপেক্ষ থাকেন এবং সুন্দরভাবে এটাকে আয়োজন করেন। কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে, আপনারা জানেন যে ডাকসুর আচরণবিধির মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো প্রার্থী মনোনয়ন ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে 5 জনের বেশি থাকতে পারবে না এবং সে কোনোভাবেই কোনো স্লোগান কিংবা কোনো মিছিল নিয়ে সে যাতায়াত করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে ছাত্রদলের একজন শিক্ষার্থী তানভীর বারী হামিম, তিনি তার যে মনোনয়ন ফরম নিয়েছেন, মনোনয়ন ফরম নেওয়ার সময় তিনি মিছিল নিয়ে এসেছেন এবং স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনার রুমে প্রবেশ করেছেন। তাৎক্ষণিক আমরা কমিশনারকে সেটা জানানোর পরে কমিশনার জুনিয়রদেরকে পাঠিয়ে দিয়ে কোনোভাবে তাকে থামিয়ে দিয়েছে, কিন্তু এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নেয়নি। সেজন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আশা রাখতে চাই, যেহেতু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে, সেখানে নির্বাচন কমিশন কি উদ্যোগ নেয় আমরা সেটা দেখার অপেক্ষা আছি। যদি এখানে নির্বাচন কমিশন যদি কার্যকরী পদক্ষেপ উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করব এই সামনের ডাকসুর যে হতে যাচ্ছে সেই ডাকসুটিকেও একটি অকার্যকর এবং এই ব্যর্থ এবং একটি 19 সালের মতো একটি ব্যর্থ ডাকসুর আয়োজনের পায়তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। সেই জায়গা থেকে আমরা অপেক্ষা আছি। আমরা দেখব যারা আচরণবিধি স্পষ্টভাবে একদম কমিশনার রুমের সামনে বসে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে কমিশন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখছি। আমরা এই ধরনের পেশিশক্তির যে প্রবণতা, এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের যে ধৃষ্টতা, এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কায় আছি। ডাকসু নিয়ে আমরা আশঙ্কায় আছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে। আমরা আপনাদেরও সহযোগিতামূলক ভূমিকা আমরা আশা করছি এই জায়গা থেকে। এবং আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও গত 7ই আগস্ট আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। আজকে আমরা মনোনয়ন ফরম তুলেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে, শিক্ষার্থীদের সার্বিক স্বার্থে আরো অন্যান্য বিভিন্ন ধরনের লোককে আমাদের মধ্যে ইনক্লুড করার জন্য আমরা একত্রিত হয়ে কোয়ালিশনের যে চিন্তা সেটাও আমরা এগিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে কে কোন পদে, অথবা আমরা যদি কোয়ালিশনে যাই তখন আমরা কোন ফরম্যাটে যাব সেটা নিয়ে আগামীকালকে আমরা আপনাদেরকে ব্রিফ দিয়ে জানাবো। এই পর্যন্ত ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদেরকে আমরা তথ্য দিলাম। কোনো আমাদের যে এখন যে প্যানেল আছে সেই প্যানেল মধ্যে আপনারা জানেন আমাদের একাধিক জন নারী শিক্ষার্থী আছেন, আমাদের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠী যে শিক্ষার্থীরা তারা আছেন, আমাদের সাথে শারীরিকভাবে ডিসেবল যারা, এই যে লড়াকু সৈনিক যারা আছেন, যারা নিজের শরীরের সাথে লড়াই করে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা শিক্ষা জীবন পালন করছেন, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমাদের সাথে ডিসেবল প্রার্থী তারাও আমাদের সাথে আছেন। আমরা একটি ইনক্লুসিভ ক্যাম্পাস, ইনক্লুসিভ ডাকসু এটা আয়োজনের জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সেই চেষ্টা করছি, আপনাদের থেকে সে ধরনের সহযোগিতা চাই। ডাকসু নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, দাগী সন্ত্রাসী ও নিপীড়কদের প্রার্থিতার সুযোগ দেয়া হলে নির্বাচন হবে প্রহসন। সংগঠনটি দাবি করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে সহিংসতায় জড়িত ছাত্রলীগের অপরাধীদের তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে। ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতির পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। অন্যান্য সন্ত্রাসীরা এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত। আমরা স্পষ্ট বলতে চাই, কোন নিপীড়ককে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। নিপীড়কদের বহিষ্কার করে নিশ্চিত করতে হবে যেন তাদের প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে। আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেলেও প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো নীল দলের শিক্ষকেরা অধিষ্ঠিত হয়ে আছেন। আর এ সুযোগেই সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার তালুকদার ডাকসু সহ সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। ছাত্র ইউনিয়নের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হলেও এখনও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নীল দলের শিক্ষকরা বহাল আছেন। তারা বিশেষ করে 21 হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ ও জসিমউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শাহিন খানের অপসারণ দাবি করেন। এছাড়া ক্যাম্পাসে মব পরিস্থিতি তৈরি, গেস্ট রুম, গণরুমের নামে শিক্ষার্থীদের ট্রমা এবং অনলাইন ভিত্তিক গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রশাসনকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটির দাবি, অপরাধীদের বহিষ্কার, পক্ষপাত দুষ্ট শিক্ষকদের পদচ্যুত করা এবং গুজব সন্ত্রাস ঠেকাতে কঠোর ব্যবস্থা না নিলে ডাকসু নির্বাচন হবে পরিহাসের বিষয়।
জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার বেলা 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ মোট 3 জন সাক্ষী তাদের জবানবন্দি দিচ্ছেন। তারা হলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল, প্রত্যক্ষদর্শী জসিম এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা এনাম। এই মামলায় এখনো পর্যন্ত 9 জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। গত 17ই আগস্ট সবজি বিক্রেতা আব্দুস সামাদ মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাদের জেরা করেন। এর আগে 4ই আগস্ট পঙ্গু হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান ও দিনমজুর পারভিন সাক্ষ্য দেন এবং তাদের করুণ অবস্থার জন্য শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। গত 3রা আগস্ট প্রথম সাক্ষী হিসেবে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দেন। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বাকি 2 জন এখনো পলাতক। মোট 8,747 পৃষ্ঠায় আনুমানিক অভিযোগে 81 জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। আজ সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। আজ সোমবার সকাল 7টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যার কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, এনজিওগুলো অর্থ সংকটের কারণ দেখিয়ে তাদের চাকরি থেকে বাদ দিয়েছে। তবে তারা অভিযোগ করেছেন যে বেতন বৃদ্ধির দাবি তোলার প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, অথচ রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে বহাল আছেন। প্রশাসনের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো সুরাহা না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। সড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার জুড়ে শুধু গাড়ি আর গাড়ি। দীর্ঘ যানজটে আটকে থেকে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এই তীব্র গরমে যাত্রীরা এবং চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। একজন ক্যাবার্ড ভ্যান চালক ইদ্রিস বলেন, তিনি 1.5 ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে আছেন এবং কখন এই দুর্ভোগ শেষ হবে তা জানেন না। স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, তাকে দীর্ঘ 3 কিলোমিটার পথ হেঁটে যেতে হচ্ছে, যা তীব্র গরমে খুবই কষ্টকর। কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন। উল্লেখ্য, অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়ে গ্রেপ্তার হওয়া রিকশা চালক আজিজুর রহমান জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1000 টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান একটি হত্যাচেষ্টার পুরনো মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজিজুর রহমানকে কোনো হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়নি। তাকে চলতি বছরের এপ্রিলে করা একটি নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও ডিএমপি জানায়। উল্লেখ্য, 15 আগস্ট দুপুর 12:15টার দিকে আজিজুর রহমান নিজেকে রিকশা চালক পরিচয় দিয়ে ফুল হাতে বঙ্গবন্ধুর ভবনে শ্রদ্ধা জানাতে যান। তিনি জানান, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছেন। এ সময় কয়েকজন তাকে মারধর করলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে বলেছে, কোন ভিত্তিতে আজিজুর রহমানকে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে
তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অতিসত্বর শেষ করে সংশোধিত সিআরপিসির 173-এর এ ধারা অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি, প্রকৃতির প্রতি সদয় হওয়ার, কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং এর জন্য গবেষণার পরিমাণ বাড়ানো জরুরি। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও আমরা তা এখনো পুরোপুরি আহরণ করতে পারিনি। তিনি এই ব্যাপারে উদ্যোগী হওয়ার উপর জোর দেন এবং বলেন, মাছের সম্ভাবনা প্রচুর, আবার দুর্ভাবনাও প্রচুর। প্রধান উপদেষ্টা আরও বলেন, চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে এবং অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে এগিয়ে আসছেন। বর্তমানে আমিষের চাহিদা পূরণে চাষের মাছের অবদান অনেক বেশি। তিনি ইলিশ মাছের প্রসঙ্গ তুলে বলেন, সঠিক সময়ে নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে এবং তা দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, মাছ আমাদের জন্য প্রকৃতির একটি উপহার, এটি আল্লাহর দান, কিন্তু আমরা প্রকৃতির প্রতি অত্যন্ত নির্মম। সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কিন্তু নদী পালনের কথা কেউ বলে না। এতে আরো ক্ষতি হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আমরা যদি নির্দয় হতে থাকি তাহলে মাছও আমাদের কপাল থেকে চলে যেতে পারে। ডক্টর ইউনূস মৎস্য শিল্পকে একটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং এর জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণাকে কাজে লাগানোর কথা বলেন। তিনি জানান, এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষার বিষয়েও আলোচনা শুরু হয়েছে। তিনি অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা, জলাশয় দূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে টেকসই পদ্ধতি আবিষ্কারের উপর জোর দেন। অনুষ্ঠানে জাতীয় মৎস্য